কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় পৃথিবীটা খুব বেশি জটিল না। সমস্যাগুলো ঢেউয়ের মতো আসে, আবার ঠিক ঢেউয়ের মতোই ফিরে যায়। আজ আমি আছি কক্সবাজারে, শুধু সমুদ্র দেখতে না, এই জায়গাটার শ্বাস নেওয়ার শব্দ শুনতে। রামু এলাকাটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বসতিগুলোর একটি। এই শান্ত গ্রামটাতে একসময় এই পথ দিয়েই ভিক্ষুরা হেঁটে আসতেন আরাকান থেকে, কখনো নৌকায়, কখনো পাহাড়ের ভেতর দিয়ে। ৩০০ সালের দিকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিতে এই বঙ্গোপসাগর পথ দিয়ে দূত পাঠিয়েছিলেন, আর তার প্রভাব প্রায় ১২০০ বছর ধরে এই মাটিতে থেকে গেছে। এই গ্রামে এসে মনে হয় জ্ঞান কখনো চিৎকার করে না, জ্ঞান আসে ধীরে, নীরবতায়। এই পাহাড়গুলোকে অনেকে বলে মিনি বান্দরবন, কিন্তু পাহাড়ের নিজের কোনো নামের দরকার হয় না। পাহাড় শুধু আশ্রয় দিতে জানে। ১৯০০ সালের দিকে অনেক আরাকান ফ্যামিলি বার্মিজ আর্মিদের থেকে বাঁচতে এই পাহাড়গুলিতে আশ্রয় নেয়। বার্মিজ আর্মির হাত থেকে পালিয়ে তারা পেয়েছিল একটি জিনিস, নিরাপত্তা। প্রকৃতি কখনো জিজ্ঞেস করে না তুমি কে, কোথা থেকে এসেছ, সে শুধু জায়গা করে দেয়। কলাতলির পর থেকে টেকনাফ পর্যন্ত পুরো রাস্তাটাকেই মেরিন ড্রাইভ রোড বলে। যারা আমার মতো রোড ট্রিপ পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস। এই রাস্তার প্রতিটি বাঁকি নতুন গল্প আর নতুন সৌন্দর্য দেখা যায়। এটা শুধু একটি রাস্তা না, এটা সমুদ্র আর পাহাড়ের একটি দীর্ঘ আলাপ। এখানে বাইক চালাতে চালাতে মনে হয়, ইস, জীবনটা যদি এমন হতো, একদম সোজা কিন্তু সুন্দর। কক্সবাজার আসলে সব ধরনের মানুষের জন্য, তাই এটি বাংলাদেশের বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস করা যায় যা আসলে অন্য কোথাও নেই। হর্স রাইডিং, বিচ ফুটবল, জেট স্কি, এমনকি প্যারাসেলিংও করতে পারবেন। আর খাবার প্রেমীদের জন্য তো এটা একটা স্বর্গরাজ্য। সমুদ্রের আসল রহস্য লুকিয়ে আছে পানির নিচের জগতে, আর সেই জগৎটা কাছ থেকে দেখার জন্য আমি চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। চারপাশে রঙিন মাছ, অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী। এক একটা অ্যাকোরিয়াম যেন এক একটা ছোট সমুদ্র। শুধু বাচ্চাদের জন্য না, বড়দের জন্যও জায়গাটা অনেক এনজয়েবল। লাইটিং, পরিবেশ আর শান্ত একটা ওশান ভাইব, সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা সত্যি সুন্দর। কিন্তু এইখানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার শার্ক। আর এই বিশাল কচ্ছপ। এত কাছ থেকে এই প্রাণীদের দেখার অনুভূতিটাই আলাদা। এই বিশাল সমুদ্রের সামনে আসলে বোঝা যায় আমাদের ভয়গুলো আসলে কত ছোট।
ঢেউ আসে, ভাঙ্গে, আবার দাঁড়ায়, ঠিক আমাদের মতোই। পুরো পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সি বিচ হচ্ছে কক্সবাজারে। এই 120 কিলোমিটার সি বিচের মধ্যে ইনানি বিচ হচ্ছে অনেক জনপ্রিয়। নীল সমুদ্র, সোনালি বালি আর কালো প্রবাল পাথর, এগুলি হচ্ছে ইনানি বিচের পরিচয়। এই প্রবাল পাথরগুলো হাজার বছরের ইতিহাস বহন করে। এগুলো ঢেউ থামায়, বালু রক্ষা করে, ছোট প্রাণীদের আশ্রয় দেয়। প্রকৃতির এই ছোট ঘরগুলো না থাকলে সমুদ্র একদিন ক্লান্ত হয়ে যেত। এই পাথরগুলো কিন্তু একসময় জীবিত ছিল, এগুলির নামই কোরাল। সো অনেক কোরাল যখন একসাথে হয় তখন এটাকে বলে কোরাল রিফ। আর বেসিক্যালি কোরাল রিফটা কি? কোরাল রিফ হচ্ছে আমাদের যেমন অ্যাপার্টমেন্ট থাকে, ফ্ল্যাট বাসা থাকে, সো সমুদ্রের অ্যাপার্টমেন্ট বা এই ফ্ল্যাট হচ্ছে কোরাল রিফ, যেখানে ছোট ছোট মাছ, কচ্ছপ ওরা এসে থাকে। সেন্ট মার্টিন গেলে তখন ওইখানে জীবিত কোরাল দেখা যায়। ইনানির জেটি ঘাটে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকার এক্সপিরিয়েন্স। এখানে দাঁড়ালে মনে হয় এই ব্রিজটা আসলে সমুদ্র আর মানুষের কানেকশনের একটা ব্রিজ। ইনানি থেকে যত টেকনাফের দিকে যাওয়া যায় ততই সমুদ্রের রং চেঞ্জ হতে থাকে। একই সমুদ্র বিভিন্ন রূপ নেয়। 2020 সালে ঠিক এই জায়গাতেই মেজর সিনা তার জীবন হারান। এই স্তম্ভটা শুধু স্মৃতি না, এটা আমাদের প্রশ্ন করে আমরা কি ধরনের দেশ হতে চাই। আরও একটা নিম গাছ লাগাইতেছি। শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই সোজা লম্বা গর্জন গাছগুলো একসময় পুরো উপকূলকে রক্ষা করত ঝড় থেকে। এই এলাকার মানুষরা বলে ঝড়ের রাতে এখানে দাঁড়ালে পাতার এমন শব্দ হয় মনে হয় বন নিজেই গর্জন করছে। আমি এখন আছি জাহাজপুরা গর্জন বনে। এখানে আসলে আর কথা বলতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে গর্জন গাছ নিজেই কথা বলতেছে। এই বন আমাকে একটা জিনিস শেখায়, নীরব থাকা মানেই দুর্বল হওয়া না। হলিউড পাহাড় নামটা শুনে মনে হতে পারে হলিউডের কোনো শুটিং স্পট, কিন্তু এই পাহাড়ের আসল সিনেমা চলে আলো আর মেঘের মাঝে। সূর্য, সমুদ্র আর পাহাড় যখন একসাথে ফ্রেমে আসে তখন বুঝি আমাদের সৃষ্টিকর্তাই প্রকৃতির আসল পরিচালক। আমরা প্রায় বলি শহরের কোলাহল থেকে পালিয়ে কোনো দ্বীপে হারিয়ে যেতে ইচ্ছা করে।
আজ আমি ঠিক সেই জায়গায়, শাহপরীর দ্বীপ। আমি এখন আছি শাহপরী দ্বীপে। বেসিক্যালি এটা বাংলাদেশের একদম লাস্ট পয়েন্ট, এটার পরেই হচ্ছে মায়ানমার। এই নদীর ঠিক মাঝখান দিয়ে গেছে এই দুই দেশের বর্ডার। এখানে এক পাশে আমাদের সমুদ্র, আরেক পাশে মায়ানমারের বড় বড় পাহাড়। ক্রেজি, আমরা মনে করি মাছ ধরা কত ইজি, এখানে 40-50 জন মিলে একটা জাল দিয়ে মাছ ধরতেছে। হিমছড়ি জায়গাটা অনেকে চিনে ঝর্ণার জন্য, কিন্তু আজ আমি এখানে এসেছি পানি দেখতে না, আলো দেখতে। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের পিছে হারিয়ে যেতে থাকে, পুরো আকাশটা বদলে যায়। এত পিসফুল। এই সময়টা প্রকৃতি আমাদের কিছু বলে না, শুধু থামতে শেখায়। দিনভর দৌড়ানোর পর এই আলোটা মনে করিয়ে দেয় সব কিছুরই একটা শেষ আছে, আর সেই শেষটাও সুন্দর হতে পারে। চাঁদের গ্র্যাভিটির উপরে জোয়ার ভাটা নির্ভর করে। রাতে সমুদ্রটা শান্ত হয়ে যায়, কিন্তু মানুষের ভেতরের ঢেউ তখনও নড়ে। রাত নামলেই আলো, মানুষের হাসি আর সমুদ্রের শব্দ সব মিলিয়ে সমুদ্রের শহরটা নতুন করে জেগে ওঠে। নাজিরাটেক হল কক্সবাজারের একটি ঐতিহাসিক জেলেপাড়া, যেখান থেকে প্রতিদিন শত শত মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরে যায়। এই জায়গাটি মৎস্য বাণিজ্য ও সামুদ্রিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কক্সবাজার টেকনাফ উপকূলের বড় ফিশিং হাব হিসেবেও পরিচিত। কুরুশকুল আসলে কক্সবাজারের সবচেয়ে আন্ডাররেটেড একটি জায়গা। এখানের প্রতিটি উইন্ডমিল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যার থেকে বাতাসকে শক্তিতে রূপান্তর করা হয়, ধোঁয়া ছাড়া, কার্বন ছাড়া। এই পাখাগুলি দেখলে আসলে ভরসা পাই যে আমরা প্রকৃতিকে ধ্বংস না করেও জীবনযাত্রা চালিয়ে নিতে পারবো। এখন যাচ্ছি মহেশখালী দ্বীপে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আদিনাথ মন্দির, আরাকান রাজাদের ইতিহাস, পর্তুগিজ জলদস্যুদের গল্প, সব মিলিয়ে এই দ্বীপটা একটা জীবন্ত টাইমলাইন। এই দ্বীপে পর্তুগিজ পাইরেটসরা একসময় চিল করত। হয়তো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো এখানে একসময় চিল করেছিল। মহেশখালী একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে রিচ, তেমনি এখানের মাতারবাড়ি এলাকাটা আমাদের অর্থনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা।
এত সুন্দর রাস্তা আর এই পাওয়ার প্ল্যান্ট তারই রিফ্লেকশন। বাংলাদেশের প্রথম ডিপ সি পোর্ট এখানে, যেখানে বড় জাহাজ সরাসরি ভিড়বে, আর এই অঞ্চল হয়ে উঠবে সাউথ ইস্ট এশিয়ার নতুন বাণিজ্য দ্বার। আজ যেখানে শান্ত সমুদ্র, আগামী দিনে সেখানে বিশ্বের গতিবিধি। কক্সবাজার শুধু একটি জায়গা না, এটা মানুষের গল্প, জেলের জীবন, পাহাড়ের নিস্তব্ধতা আর সমুদ্রের গান। যতই দেখাই ততই মনে হয় এখানে অনেক কিছু দেখা বাকি। এখানকার প্রতিটি ধ্বনি, প্রতিটি ঢেউ মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষ একসাথে থাকলে সৌন্দর্য কখনো ফুরায় না। সব মিলিয়ে একটা কথাই বুঝলাম, বাংলাদেশকে চিনতে হলে তার ভেতর দিয়ে বাতাসের মতো বইতে হবে। আজকের এই যাত্রা শেষ, কিন্তু কক্সবাজারের গল্প কখনো শেষ হবে না। দেখা হবে পরের জেলায়।